গেল কয়েক সপ্তাহের তুলনায় আরও তীব্র জ্বালানি সংকট। জেলাগুলোর সিংহভাগ পাম্পে মিলছে না অকটেন পেট্রোল। খোলা বাজারে ৩-৪ গুণ বেশি দামে বিক্রির অভিযোগ। আগে যারা তেল নিত 50 থেকে 100 টাকার, তারা তেল নিচ্ছে 200 টাকার। একই লোক একটা গাড়ি 3 জায়গায় ঢুকাচ্ছে। সুন্দরগঞ্জে আমাদের 3টা পাম্প আছে, 3 জায়গায় ঢুকায় 600 টাকার তেল নিচ্ছে। আমি 2 দিন থেকে ঘুরতেছি এবং বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। দৌলতদিয়ায় বাস ডুবের 48 ঘন্টা পেরোলেও চলছে তল্লাশি অভিযান। কোথাও ভাসমান মরদেহ পাওয়া গেলে জানানোর আহ্বান। কাজ করব, সব জায়গায় খোঁজ খবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। যৌথ বাহিনীর আগ্রাসনে ইরান লেবাননে 3000 ছাড়ালো প্রাণহানি। ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব মানতে নারাজ সরকারপন্থী ইরানিরা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গত কয়েক সপ্তাহের তুলনায় আজ জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এখনও জ্বালানি তেল পাননি অনেক গ্রাহক। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকায় চলমান সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করতে পারছে কয়েকটি পাম্প। গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর 2টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্পগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা জ্বালানি সরবরাহ করতে পারবেন। প্রথম কুড়িল বিশ্ব রোড গেলাম, ওখানে তেল পেলাম না। পরে এখানে এসে সিরিয়াল ধরে আসি, তেলের অপেক্ষায় আছি। মারাক তো বোঝেন, একটা মারাক তো প্রভাব। কালকে রাত 9টার সময় গাড়ি লাগাইছি, এখন পর্যন্ত গাড়ি যে তেল আছে যাইতে পারবো, কিন্তু যাওয়ার পর বাসায় দিয়ে আজ যে তেল নেবো এই তেল নাই। আমাদের অফিসে যেতে হয়, আমাদের গাড়িতে তেল না থাকলে আমাদের আসলে যানবাহনে ভোগান্তি হয়। রেগুলার বেসিসে যেভাবে আমাদের চলাচল করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, সেটা আসলে এতটা হয়ে গেছে যে আমরা আসলে ভোগান্তিতে পড়ে গেছি, দুর্ভোগটা বেড়ে গেছে। সরকার কি করতেছে না করতেছে সেটা আমরা জানি না। আসলে মানুষের ভোগান্তির শেষ নাই। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটের খোঁজ খবর রাখছেন সহকর্মী শাকিল হাসান। তিনি আছেন রাজধানীর পরিবাগ এলাকায়। শাকিল, দীর্ঘদিন ধরেই তো তেলের এই সংকট, এর কারণটা কি বিস্তারিত জানাবেন? দেবাশিস, এই রাজধানীর পরিবাগের এই পাম্পটিতে সকাল থেকেই তেল দেওয়া হচ্ছে, কিন্তু আমি অসংখ্য যারা বাইক নিয়ে এসছেন বা গাড়ি নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে রাজধানীর অন্য সব পাম্পগুলো বন্ধ। তো এই পাম্পটি আসলে কেন বন্ধ সেটি আমি একটু জানার চেষ্টা করেছি। যারা পাম্পের মালিক রয়েছেন এদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। বিষয় যেটি দাঁড়াচ্ছে, আলটিমেটলি এই পাম্পটি একটি মেঘনা, যেটি রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি, তার একটি আউটলেট। এখানে পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং এরা তেলটি পেয়েছে আজকে ভোরবেলা এবং সেই তেলগুলোই সকাল থেকে তারা গ্রাহকদের দিচ্ছে। কিন্তু অন্য পাম্পগুলোর ক্ষেত্রে যেটি হয়, তারা বেশিরভাগ হয়তো তেল পাননি, অথবা যারা তেল পাচ্ছেন তারা আসলে রাত্রেবেলা অনেক পাম্পগুলোতে তেল সরবরাহ করছেন, গ্রাহকদের দিচ্ছেন এবং সেখানে এক ধরনের দুর্নীতি হচ্ছে। দুর্নীতিগুলোর মধ্যে রয়েছে
অনেক ক্ষেত্রে বাইকে করে বা গ্যালনে করে এই পাম্পগুলো থেকে তেল বাইরে পাচার হচ্ছে এবং সেখানে বাড়তি দামে গ্রাহকদের কাছে সেই তেলগুলো বিক্রি হচ্ছে। এটি একটি দিক। এর মাধ্যমে অনেক পাম্প থেকে আসলে অবৈধভাবে বের হয়ে যাচ্ছে তেল, যে কারণে তেলের একটি সংকট তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, অনেক পাম্প মালিক তার নিজের পাম্পে তেল নেওয়ার কথা বলে তারা হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত যে কোম্পানিগুলো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা ওয়েল কোম্পানি, সেখান থেকে তারা লরিতে করে তেলগুলো নিচ্ছেন এবং সেই তেলগুলো তারা অবৈধভাবে বিপুল অর্থের বিনিময়ে তারা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন, যে কারণে গ্রাহকরা তেল পাচ্ছে না। তবে এটা সত্য যে সরকার থেকেও 1 মাস আগেও বা 1.5 মাস আগে যে পরিমাণ তেল এই পাম্পগুলো বরাদ্দ পেতেন সেই পরিমাণ তেল তারা এখন পাচ্ছেন না, কারণ তেলের সংকট রয়েছে বলে পাম্প মালিকরা বলছেন। দেবাশিস। ধন্যবাদ শাকিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরেক সহকর্মী তানভীর মৌসুম, তিনি ইতিমধ্যেই যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে কালশী এলাকা থেকে রাজধানীর। তানভীর, কি বলছেন অপেক্ষারত গ্রাহক ও পাম্প মালিকরা? দেবাশিস, এখানে যেটি হচ্ছে, এখানেও এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ আছে এই কালশীর সুমাত্রা ফিলিং স্টেশন এখানে, এবং সেটি আসলে কখন নাগাদ যে এখানে তেল দেওয়া আবার শুরু হবে সেটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে তারা যেটি বলছেন যে ডিপো থেকে গাড়ি আসলেই তারা আবার তেল দেওয়া শুরু করতে পারবেন, এবং এজন্য ডিপো থেকে তেল ভর্তি করে যখন গাড়িগুলো আসবে সেই গাড়ির আসার অপেক্ষায় আসলে সবাই আছেন। এখানেও ভিড় একদমই কম নয়। এখানকার ভিড় আমরা দেখেছি যে এই যে যানবাহনের দীর্ঘ সারি তেল নেওয়ার জন্য, সেটি চলে গেছে এই কালশীর মাটিকাটা এলাকা পর্যন্ত, এবং সেখানে আমরা দেখেছি যে বিশাল সারি। এই সারির শুরুর দিকে যারা আছেন তারা ভোরবেলা থেকেই এখানে এসে লাইন ধরেছেন, এবং লাইন ধরে এখানে তারা আসলে অপেক্ষা করছেন যে কোন সময় তারা এই তেলটি নিতে পারবেন। এবং এখন অনেকের আমরা অবস্থা এরকম দেখেছি যারা আসলে যে যতটুকু তেল খরচ করে তারা আসলে ফিলিং স্টেশনগুলোতে এসেছেন, তারপর আর তাদের যে বাহনটি, তাদের ব্যক্তিগত বাহনটিতে আর কোনো তেল না থাকায় তারা যে আবার এখান থেকে সরে অন্য কোথাও যাবেন সেটিও তারা পাচ্ছেন না, যার ফলে তাদেরকে এক প্রকার নিরুপায় হয়ে এখানে অবস্থান করতে হচ্ছে। এবং এই যে সংকট, সেই সংকটের মূল কারণটি হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো জ্বালানি তেল না থাকার ফলেই এই যে বিশাল যে লাইনটি, দীর্ঘ সারি, সেটি দেখা গিয়েছে। এবং সবাই এরকমও বলছে যে মানুষের মধ্যে যে প্যানিক বাইং বা আতঙ্ক, যে এই তেলের সংকটের কারণে এই সংকট সৃষ্ট আতঙ্ক থেকে অনেকে যেহেতু বেশি করে তেল নিয়েছেন, যার ফলে এখন একটি তীব্র সংকট তৈরি হয়েছে। দেবাশিস। ধন্যবাদ তানভীর যুক্ত হওয়ার জন্য। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে আজও ক্রেতাদের ভিড়। অনেক জায়গায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। রংপুর বিভাগের বেশিরভাগ পাম্পেই তেলের সংকট। 70 ভাগেরও বেশি পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন পেট্রোল। তবে খোলা বাজারে 3 থেকে 4 গুণেরও বেশি দামে জ্বালানি তেল বিক্রির খবর পাওয়া গেছে। কিছু কিছু স্থানে ডিজেল মিললেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। সাধারণ ক্রেতাদের রেশনিং পদ্ধতিতে তেল দিলেও খুচরা বাজারের ব্যবসায়ীদের দেয়া হচ্ছে অতিরিক্ত জ্বালানি, রয়েছে অভিযোগও। দুদিন ধরে খুলনার ফিলিং স্টেশনগুলোও তেল শূন্য। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সাতক্ষীরায় ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না ক্রেতারা। এদিকে বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এই পরিস্থিতি। বিভিন্ন জেলার পাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। স্টেশন আছে, ফিলিং স্টেশন, ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে তেল পাইলাম না। ওখানে মানে সুন্দর করে লেখা আছে সব বন্ধ আর কি। ফিল্ড পর্যায়ে কাজ করি আমি, তো আমি 2 দিন থেকে ঘুরতেছি, এবং বাইরে যখনই কি আমরা দেখতে যাই তখন দেখা যাচ্ছে যে ওরা লিটার প্রতি 300 টাকা চাচ্ছে। মাঠ পর্যায়ে কাজ করতে হবে, তো এখন মধ্যে আমি কোনো তেল পাই নাই। 4 দিন যাবত ঘুরতেছি তেলের জন্য, কিন্তু আমার কোনো তেল দেওয়া হয় নাই। বর্তমানে চাহিদা 9000 লিটার পেট্রোল চাহিদা, দেয় 3000। এখন পাবলিকে দিয়ে 200 টাকা করে তেল দেই, তার 80 ট্যাঙ্কি লোড চায়। যারা 50 টাকা তেল আগে উঠাইছিল ট্যাঙ্কিতে, তারাও ট্যাঙ্কি লোড চায়। ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। পাম্পে যানবাহনের ভিড় কেমন দেখছেন? গ্রাহকরা কি জ্বালানি পাচ্ছেন?
দেবাশিস, যে সংকটটি আসলে বৈশ্বিক সেটি দেশের বাজারে যেমন পড়েছে, দেশ তথা চট্টগ্রামেও কিন্তু আমরা একই ধরনের দেখছি। চট্টগ্রামরা সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পের চিত্র কিন্তু আমরা একই দেখেছি। আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় যে ফিলিং স্টেশন, অর্থাৎ গ্রাহকরা যে ফিলিং স্টেশনে এসে সবসময় জ্বালানি পেত এবং সংকটের যে সময়টিতেও আসলে জ্বালানি সরবরাহ করেছে যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প অর্থাৎ কিউসি ট্রেডিং লিমিটেড, এই পেট্রোল পাম্পটিতে মূলত গতকাল ভোর থেকেই কিন্তু গ্রাহকরা এসে ভিড় করেছেন, অর্থাৎ যাদের জ্বালানি প্রয়োজন। ব্যক্তিগত পরিবহনের ভিড় যেমন আমরা দেখতে পাচ্ছি, একই সাথে মোটরসাইকেলগুলোও কিন্তু ফিলিং স্টেশনের যে গেট রয়েছে সেই গেটে এসে কিন্তু ভিড় করছে। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি যারা এখানে জ্বালানি নিতে এসেছেন। তাদের যে বক্তব্য সেটি হলো, অনেকে ভোর 5টা থেকে এই জায়গাটিতে অপেক্ষা করছেন, কারণ স্বভাবতই কিউসি ট্রেডিং লিমিটেড সংকটের এই সময়টিতে জ্বালানি সরবরাহ করেছে, সেটি রেশনিং পদ্ধতিতে নয়। যার যেমন প্রয়োজন ছিল তাদেরকে আসলে সেই পরিমাণ জ্বালানি তারা সরবরাহ করছিল। তবে গতকাল সারাটা দিন আসলে কিউসি ট্রেডিং লিমিটেড তাদের যে জ্বালানি সরবরাহ সেটি বন্ধ রেখেছিল। তাদের যে অকটেনের মজুদ সেটি ফুরিয়ে গিয়েছিল বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এবং ডিজেল যেটি সেটিও আসলে চাহিদার তুলনায় তারা কম পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং আজকের যে চিত্রটি সেটি একেবারে ভোগান্তির চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা যারা গ্রাহক রয়েছেন, যারা ব্যক্তিগত পরিবহনের মালিক রয়েছেন, চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে জ্বালানি নির্ভরই আসলে সবকিছু, এই জ্বালানির সাথেই সবকিছু রিলেটেড। ফলশ্রুতিতে যেটি হয়েছে, একেবারে রাইড শেয়ারিং থেকে শুরু করে ফুড ডেলিভারি থেকে শুরু করে ইমার্জেন্সি যে সেবাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ব্যাহত হচ্ছে এবং তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এক পর্যায়ে গ্রাহকরা আমাদেরকে এমনটি বলছিলেন যে জ্বালানির যদি সংকট থেকে থাকে তাহলে সেটির একটা সমাধান যাতে সরকারের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে করা হয়, তেমনটি তারা দাবি করেছেন। আর পাম্প কর্তৃপক্ষগুলো যেমন বলছে, যেমন আমি এই যে পেট্রোল পাম্পটিতে রয়েছে কিউসি ট্রেডিং লিমিটেডের আসলে অকটেনের প্রতিদিনকার চাহিদা হলো 20 থেকে 22 হাজার লিটার, তবে তারা এখন পাচ্ছে 17 থেকে 18 হাজার লিটার। কোনো সময় আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জ্বালানি তেলের ডিপোর খবর এবারে জানবো। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আমির হোসেন স্মিথ। ডিপো থেকে কখন নাগাদ তেল সরবরাহ করা হবে? চাহিদা অনুযায়ী কি ডিলাররা তেল পাচ্ছেন? আজ শুক্রবার বন্ধের দিনে কিন্তু সকাল থেকেই এই নারায়ণগঞ্জের ফতুল্লা যমুনা ডিপো থেকে কিন্তু জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয়েছে এবং নারায়ণগঞ্জের যে অন্য যে ডিপোগুলো আছে মেঘনা, কোট্টা এবং সেই ডিপোগুলোতে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে এবং তারা বলছেন যে চাহিদার তুলনা, অর্থাৎ ডিলার দ্বারা অভিযোগ হচ্ছে চাহিদার তুলনায় তাদের সরবরাহ অনেকটা কম আছে, কারণ সরকারিভাবে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না। তবে এমন একটি কর্মকর্তার মাধ্যমে দাঁড়িয়ে আছে অনেক গাড়ি জন্য ভেতরে প্রবেশ করছে। তার মধ্যে এখন পর্যন্ত যমুনা দ্বীপ থেকে স্থানে সরবরাহ করা হবে। অন্যদিকে ফতুল্লার সিদ্ধিরগঞ্জের বুধনাই ডিপোতে আজকে 92 সরবরাহ করা হবে। চাহিদা থেকে কিছুটা কম হলো। আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে। বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশে গঠিত নতুন সরকারের প্রতি অভিনন্দন জানান মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানে বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসা করেন তিনি। সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। চলমান বৈশ্বিক তেল সংকটের প্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জসমূহ এবং দরিদ্র দেশগুলোর উপর বৈষম্যমূলক প্রভাব বিষয়ে আলোকপাত করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর খলিলুর রহমান। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। সকাল 8:30 থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এতে অংশ নিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। পাশাপাশি নৌ পুলিশের স্পিড বোটে মাইকিং করা হচ্ছে কোনো মরদেহ দেখতে পেলে তাদের জানাতে। একটি পরিবারের দাবি তাদের একজন পুরুষ সদস্য এখনও নিখোঁজ। বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমাদের যে ডুবুরি টিম, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড যে ডুবুরি টিম আছে, এই টিম আমরা আজকেও সারাটা দিন আমরা কাজ করব। সব জায়গায় মাইকিং করতেছে, সব টিউনের মাধ্যমে সব জায়গায় খোঁজখবর নিতেছে যদি কারো মিসিং আছে কিনা এই সংবাদটা আমাদের এখানে পৌঁছানোর জন্য। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সবশেষ কি জানানো হলো? দেবাশিস, সকাল থেকে যে উদ্ধার যে তৎপরতা চলছে পাটুরিয়া দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে, এখানে আমরা দেখছি যে সকাল থেকেই তারা আসলে আর কোনো মরদেহ আসলে পাওয়া যায় কিনা সেই বিষয়টা আসলে তল্লাশি করা হচ্ছিল। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌবাহিনীর ডুবুরি দল রয়েছে, তারা যৌথভাবে কিন্তু উদ্ধার তৎপরতা লাগছে। আমি আসলে এই মুহূর্তে এই উদ্ধার তৎপরতার একটু আপডেটটা জানতে চাই। এই রাজবাড়ী ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, তার সঙ্গে আসলে আমি একটু তার কাছ থেকে জেনে নিতে চাই যে এই যে আপনারা যে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, সর্বশেষ পরিস্থিতিটা কি? মানে আর কোনো কি কারো নিখোঁজের কোনো সন্ধান আছে আপনাদের কাছে, বা কোনো নতুন করে কোনো মরদেহ পাওয়া গেল কিনা? অলরেডি আপনারা জানেন যে আমরা পরশুদিন থেকে 26 জনকে আমরা উদ্ধার করেছি। এরপর আজকে আমরা 8টা থেকে আমরা উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের নেভি, ডুবুরি টিম এবং ফায়ার সার্ভিসের টিম সহকারে আমরা যৌথভাবে একত্রে কাজ করছি এবং সকাল থেকেই একজন যে নিখোঁজের কথা ছিল, মানে তার সন্ধান কি পাওয়া গেল? একজন নিখোঁজের যেটা সংবাদ আপনারা জেনেছেন সেটা হলো বালিয়াকান্দির একটা মহিলা, মুক্তা নামে একজন মহিলা, তার ভাই ঢাকাতে ইটের ভাটায় চাকরি করে এবং সে ঢাকাতে যাওয়ার জন্য রাজবাড়ী বাস স্ট্যান্ডে এসেছে এবং তার কাছে মোবাইলও নাই এবং সে ঢাকায় যাওয়ার কথা। তার ধারণা যে এই বাসে যেতে পারে, অনিশ্চিত, সে যে গেছে কিনা সে নিশ্চিত না। তার ধারণা, তাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ধারণা সে এই বাসে গেছে এই হিসেবে বলেছেন এবং সব জায়গায় তারাও খোঁজ করতেছে, তারা পাইলে তাকে জানাই দেবে। এখন পর্যন্ত নিশ্চিত মিসিং আছে এমন কোনো কেউ বলে নাই বা এখন পর্যন্ত কোনো নিউজ নাই। ধন্যবাদ। দেবাশিস, শুনছিলেন যে আসলে এখন পর্যন্ত যে একজন যে নিখোঁজের যে বিষয়, তার সন্ধান আসলে সেইভাবে মেলেনি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে তারা সারাদিনই এখানে থাকবেন, যদি নতুন করে আসলে নতুন কোনো সংবাদ তাদের কাছে আসে কিংবা কোনো মরদেহ পায় সেটা আসলে উদ্ধার করা হবে। সেই জন্য তারা কিন্তু এখানে এই ঘাটে কিন্তু অবস্থান করছেন সকাল থেকে। দেবাশিস, ধন্যবাদ খোরশেদ যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। মাহফুজ মিশুর রিপোর্ট। সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় 19%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে 60 দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। এই যে 60 দিনের যে বাধ্যবাধকতা আছে, এটাকেও আমরা বাড়ানোর জন্য তাদেরকে অনুরোধ করতে পারি। সেই সুযোগ তো আমি মনে করি আমাদের সামনে আছে, দুই পক্ষের সামনেই আছে। তবে যেহেতু বিষয়টা আমাদের জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত, অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কের মৌলিক ভিত্তিগুলোর সাথে সম্পৃক্ত, সেহেতু এটা পার্লামেন্টে আলাপ আলোচনাটা হওয়া খুব জরুরি বলে আমি মনে করছি। কিছু ক্লজ আছে যেটা বাংলাদেশের যে নীতি প্রণয়নের স্বাধীনতা
সেটার সাথে স্ববিরোধী বা বাংলাদেশের যে গ্লোবাল কোঅপারেশনের যে ফ্লেক্সিবিলিটি এবং স্বাধীনতা সেটার সাথে কনফ্লিক্টিং। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মাধ্যমে কিছু ক্লজ রিওপেন এবং রিনেগোশিয়েট করা, সেটা আসলে পার্লামেন্টের আলোচনার মাধ্যমে সলভ করা যাবে না। সলিউশনটা হবে আমেরিকার সাথে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট। আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক রমজানে মাত্র দুদিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে, যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকা দানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী। তাদের বেশিরভাগই শিশু, যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে এখানে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতালে আইছি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাড়তি বাইরে গেছে। আমরা প্রাইভেটে ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতালে ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলো ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পর এইটাও একটা রাজনৈতিক ব্যাপার আছে, যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই। যেমন ভ্যাকসিন মানে করে এটা রিইনফোর্সমেন্ট বা বুস্টার ডোজ দেওয়া হয় প্রতি 5 বছর পর পর। এটা ওই সময় পড়ে গেছিল 2024-এর শেষের দিকে বা 25-এ। এইটাও একটা কারণ। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলেছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3000। যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা চায় না সরকারপন্থী সাধারণ ইরানিরা। ট্রাম্পের 15 দফা প্রস্তাবের বিরোধিতা করে বৃহস্পতিবার তেহরানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর আগ্রাসন উপেক্ষা করেই রাস্তায় নামে জনতা। এ সময় সরকারের কাছে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যানের দাবি তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ট্রাম্প যে শান্তি প্রস্তাবের কথা বলছে সেটি মিডিয়া গেম। চলমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অপমানিত হওয়ার এমন পর্যায়ে পৌঁছেছে যে তার এখন নিজের সাথেই মধ্যস্থতা করতে হচ্ছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।